পৃষ্ঠা ৫৪ ৮.৭ সাক্ষাৎকার পদ্ধতি। ধারণা: তথ্য সংগ্রহের একটি সহজ সরল কম শ্রমসাপেক্ষ কম ব্যয়সাপেক্ষ পদ্ধতি হল সাক্ষাৎকার। এখানে গবেষক ও তথ্য প্রদানকারী মুখোমুখি অবস্থানে থাকেন। গবেষক প্রশ্নকর্তা হিসাবে প্রশ্নগুচ্ছ উত্তরদাতার সামনে রাখেন, উত্তরকর্তা তার উত্তর দেন। এক কথায় অনুসন্ধানকারী ও তথ্য প্রদানকারীর মধ্যে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কিত আলোচনা আলাপচারিতাই হল সাক্ষাৎকার। এটি একটি উদ্দেশ্যমূলক কথোপকথন যেখানে গবেষক বা সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তি উত্তরদাতাকে গবেষণার বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ করে থাকেন ও তার কাছ থেকে নির্দিষ্ট প্রশ্নসমূহের উত্তর বের করে আনেন। অবশ্য এক্ষেত্রে গবেষককে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হয় এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে অন্তর্দৃষ্টি লাভ করতে হয়। বিশ্বাস করা হয় অপরের ব্যক্তিগত জীবনের সংরক্ষিত দেওয়াল অতিক্রম করে সাক্ষাৎকর্তাই নিরপেক্ষ থেকে গোপনীয়তার সাথে অপরের জীবনধারার পূর্ণাঙ্গ উপলব্ধি করতে পারেন। সাক্ষাৎকারের বৈশিষ্ট্য: ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারভিউ। ক. সাক্ষাৎকার গ্রহণকারীর সাথে উত্তর প্রদানকারী ব্যক্তিগত যোগাযোগ বা দৈহিক নৈকট্য বজায় থাকে। খ. সাধারণত দুইজনই সমমর্যাদা সম্পন্ন বা সমযোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন। গ. এটি একটি বাচনিক পদ্ধতি। ঘ. প্রাপ্ত উত্তর লিপিবদ্ধ করা হয়ে থাকে। ও. শুধুমাত্র প্রাসঙ্গিক উত্তর বের করে আনার বিষয়টিকে প্রাধান্য দিয়ে অন্যান্য দিকে নমনীয়তা দেখানো যায়। সাক্ষাৎকারের ধাপসমূহ: স্টেপস অফ ইন্টারভিউ। ক. গবেষণা নকশা অনুযায়ী প্রশ্নপত্র বা অনুসূচি গঠন। খ. প্রশ্নকর্তা ও উত্তরদাতার মধ্যে আগাম যোগাযোগ। গ. সাক্ষাৎকার পরিচালনা। ঘ. প্রদত্ত তথ্যের লিপিবদ্ধকরণ ও বিভিন্ন উত্তরের সংখ্যাতাত্ত্বিক সংকেত উদ্ভাবন। চ. সংগৃহীত তথ্যসমূহের সাংকেতিকরণ। পৃষ্ঠা ৫৫ সাক্ষাৎকারের পূর্ব শর্তসমূহ। প্রি কন্ডিশনস অফ অ্যান ইন্টারভিউ। ক. গবেষণা নকশা রিসার্চ ডিজাইনকে সামনে রেখে গবেষণার উদ্দেশ্য অনুযায়ী সাক্ষাৎকারের জন্য প্রশ্নাবলী প্রণয়ন করতে হবে। খ. সাক্ষাৎকার গ্রহণকারীর প্রয়োজনীয় গুণাবলী যেমন সততা, নিরপেক্ষতা, আগ্রহ, প্রেষণা, ব্যক্তিত্ব ও মেজাজ, বুদ্ধিমত্তা, জ্ঞান, স্মার্টনেস, ভাষাজ্ঞান, সামাজিকতা, মূল্যবোধ প্রভৃতি থাকা বাঞ্ছনীয়। সেই সঙ্গে দক্ষতা ও প্রশিক্ষণ থাকা উচিত। এক্ষেত্রে অন্তর্দৃষ্টিও একটি অপরিহার্য বৈশিষ্ট্য। গ. প্রশ্নকর্তা ও উত্তরদাতার পারস্পরিক আন্তঃক্রিয়া যেন খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ হয়, না হলে কোনো প্রশ্ন বা উত্তরকে ঘিরে ভুল বোঝাবুঝির অবকাশ থেকে যায়। ঘ. প্রশ্নগুলি যেন সহজ বোধগম্য হয়। এছাড়াও সংবেদনশীল বা বিতর্কিত কোনো প্রশ্নের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয় যাতে উত্তরদাতা মনে আঘাত না পায় বা তার মনে সন্দেহ অবিশ্বাস দানা বাঁধে। ও. শুধুমাত্র সংলাপে বা বাক্য আদান প্রদানে নয়, সাক্ষাৎকর্তাকে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে উত্তরদাতার মানসিক দিকটিও উন্মুক্ত হয়। চ. সাক্ষাৎকার দীর্ঘ সময় ধরে চললে উত্তরদাতা আগ্রহ হারিয়ে ফেলতে পারে, তাই নিয়মিত ব্যবধানে অন্য কিছুর মাধ্যমে সেই হারানো আগ্রহ ফিরিয়ে আনতে হবে। ছ. বিষয়ের প্রাসঙ্গিকতার রাজ যেন সুকৌশলে ধরা থাকে। জ. সাক্ষাৎকার এমনভাবে পরিচালিত করতে হবে যাতে এটির পরিসমাপ্তির পরেও উভয়ের সন্তুষ্টি ও সৌহার্দ্য বজায় থাকে। সাক্ষাৎকারের প্রকারভেদ, টাইপস অফ ইন্টারভিউ। বিভিন্ন প্রকার বিভাজনের ভিত্তিতে সাক্ষাৎকারকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। ক. গঠনগত দিক থেকে কাঠামোগত ও অকাঠামোগত।
যে ক্ষেত্রে পূর্ব নির্ধারিত প্রশ্নাবলী ব্যবহৃত হয় সেটি হলো কাঠামোগত, এবং অন্যদিকে যেখানে প্রশ্ন করার ক্ষেত্রে নমনীয় দৃষ্টিভঙ্গি গৃহীত হয়, অর্থাৎ প্রশ্নকর্তার প্রশ্ন নির্দিষ্ট বৃত্তে আবদ্ধ থাকে না, তাকে বলে অকাঠামোগত সাক্ষাৎকার। খ. মান অনুযায়ী মানসম্মত ও অমানসম্মত সাক্ষাৎকার। গ. কার্যাবলীর ভিত্তিতে মনোযোগ নিবদ্ধকারী, ফোকাসড, ক্লিনিক্যাল, রোগ নিরাময় সংক্রান্ত, থেরাপিউটিক সাক্ষাৎকার। মনোযোগ নিবদ্ধকারী সাক্ষাৎকারের ক্ষেত্রে প্রশ্নকর্তা তার অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে উত্তরদাতাকে উদ্দীপ্ত করেন এবং স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন। ক্লিনিক্যাল সাক্ষাৎকারে ব্যক্তির অন্তর্নিহিত কোমল হৃদয়বৃত্তি, যেমন আশা, আকাঙ্ক্ষা, আবেগ, উচ্ছ্বাস প্রভৃতিকে জানার চেষ্টা করা হয়। রোগ নিরাময় সংক্রান্ত সাক্ষাৎকারে কোনো ব্যক্তির নির্দিষ্ট বিষয়ের প্রতি অস্বাভাবিকতার কারণ অনুসন্ধান করার চেষ্টা করা হয়। মনোবিদরা এ ধরনের পদ্ধতিও অবলম্বন করেন। ঘ. সাক্ষাৎকারে ব্যক্তির সংখ্যা অনুযায়ী গোষ্ঠী ও ব্যক্তিগত সাক্ষাৎকার। ও. উত্তর প্রদানের সময় উত্তরদাতা কতখানি স্বাধীনতা পাবেন তার ভিত্তিতে নির্দেশিত ও অনির্দেশিত স্বতঃস্ফূর্ত সাক্ষাৎকার। চ. দৃষ্টিভঙ্গির পার্থক্যের ভিত্তিতে গুণাত্মক কোয়ালিটেটিভ ও সংখ্যাত্মক কোয়ান্টিটেটিভ সাক্ষাৎকার। ছ. সাক্ষাৎকারের সময়সীমার বিচারে স্বল্পকালীন ও দীর্ঘকালীন সাক্ষাৎকার। এছাড়াও প্রশ্নকর্তা ও উত্তরদাতার মধ্যেকার সম্পর্কের গভীরতার দিক থেকে গভীরতর সাক্ষাৎকার, দূরভাষ সাক্ষাৎকার প্রভৃতি প্রকারের সাক্ষাৎকার দেখা যায়। পৃষ্ঠা 56। সাক্ষাৎকারের সুবিধা, অ্যাডভান্টেজেস অফ ইন্টারভিউ। ক. এই পদ্ধতিতে উত্তর প্রদানের হার অনেক বেশি, কেননা প্রশ্নকর্তা সরাসরি উত্তরগুলি গ্রহণ করেন। খ. এই পদ্ধতিতে প্রাপ্ত তথ্যাদির সত্যতা, যথার্থতা, নির্ভরযোগ্যতা সবচেয়ে বেশি। এখানে তথ্য বিকৃতির সম্ভাবনা থাকে না বললেই চলে। গ. এখানে মৌখিক উত্তরদানের পাশাপাশি অন্যান্য দৈহিক মানসিক প্রতিক্রিয়া উপলব্ধির সুযোগ থাকে, ফলে মুখ ও মন মিলিয়ে নেওয়ার সুযোগ থাকে। পরিবেশগত বৈশিষ্ট্যাদিরও বোঝা যায়। ঘ. এই পদ্ধতি সমস্যার গভীরে যেতে সাহায্য করে ও সব যোগ্যতার মানুষের কাছে পৌঁছানো সম্ভবপর হয়। প্রশ্নকর্তা উত্তরদাতার শিক্ষাগত যোগ্যতা, বোধগম্যতা প্রভৃতি অনুযায়ী নমনীয়তা গ্রহণ করতে পারেন। চ. এই পদ্ধতিতে ব্যক্তির আবেগ, অনুভূতির মতো মানসিক উপাদানগুলির পাশাপাশি জটিল ও গোপন তথ্যাদির উন্মুক্তকরণ সম্ভবপর হয়। ছ. প্রশ্নকর্তা উত্তরদাতার মধ্যে নিবিড় যোগাযোগ গড়ে ওঠে, যা সাক্ষাৎকার পরিসমাপ্তির পরও বজায় থাকে। জ. প্রাপ্ত তথ্য কৌশলে ক্রস চেক করা যায়। ঝ. নির্ধারিত প্রকাশিত উত্তরের বাইরেও অনেক তথ্য পাওয়া যায়, যা ওই গবেষণার জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে। ইয়. সর্বোপরি এ জাতীয় তথ্য সংগ্রহ পদ্ধতিতে স্বতঃস্ফূর্ততা বজায় থাকে। সাক্ষাৎকারের অসুবিধাসমূহ, ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারভিউ। ক. অনেকের মতে এটি অত্যধিক ব্যয় সাপেক্ষ, কারণ কর্মী প্রশিক্ষণ, ব্যবস্থাপনা, গণযোগাযোগ প্রভৃতিতে অনেক অর্থের প্রয়োজন হয়। খ. এই পদ্ধতির কার্যকারিতা সম্পূর্ণরূপে ব্যক্তিকেন্দ্রিক। এর সাফল্য নির্ভর করে গবেষকের দক্ষতা, অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টির উপর। গ. প্রাপ্ত তথ্যের সাথে গবেষকের ব্যক্তিগত ইচ্ছা, আবেগ অনুভূতি, মূল্যবোধ, পক্ষপাতিত্ব প্রভৃতি জড়িয়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা থেকেই যায়। সেক্ষেত্রে সামাজিক গবেষণাটি পথভ্রষ্ট হয়। ঘ.
প্রশ্নকর্তার সামনে উত্তরদাতার দু ধরনের প্রতিক্রিয়া হতে পারে। এক, অতীব নিষ্প্রভ বা নীরব থেকে দায়সারাভাবে উত্তর দেয়া। দুই, অতি মাত্রায় উদ্দীপ্ত বা আবেগপ্রবণ হয়ে কাল্পনিক অপ্রাসঙ্গিক উত্তর প্রদান। এটি অনেক সময় এত দীর্ঘস্থায়ী হয় যে উত্তরদাতা উৎসাহ হারিয়ে ফেলেন। তাছাড়া এত দীর্ঘ সময়ে বন্ধুত্বমূলক পরিবেশটাই নষ্ট হয়ে যায়। সাক্ষাৎকারে সাক্ষাৎকর্তার বেশ কিছু ব্যক্তিগত গুণাবলীর প্রয়োজন হয়, যার দ্বারা উত্তরদাতা উদ্দীপ্ত হন, স্বতঃস্ফূর্ততার সাথে উত্তর দিতে থাকেন। অন্যথায় এটি একটি বিরক্তিকর কথোপকথনে পর্যবসিত হয়। প্রাপ্ত উত্তরগুলির সাথে সাথে নথিভুক্ত না হলে স্মৃতি নির্ভরতার কারণে তা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সাক্ষাৎ প্রদানকারীর সহজলভ্যতার অভাব, আবার রাজি করিয়ে যথাসময়ে সাক্ষাৎকারে বসানো বাস্তব দিক থেকে যথেষ্টই কষ্টসাধ্য। ব্যক্তির এমন কিছু আচরণ আছে যা পর্যবেক্ষণে যতটা বোঝা যায় কথোপকথনে ততটা বোঝা যায় না, কারণ অনেকের বলা ও করার মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। সাক্ষাৎকারে একসঙ্গে অনেকগুলি উপাদান, যেমন প্রশ্নকর্তার ব্যক্তিগত গুণাবলী, প্রশ্নের ধরন, উত্তরদাতার সাথে সম্পর্ক বজায় রাখা, উত্তরদাতাকে নিয়ন্ত্রণ, স্মৃতি নির্ভরতা, নথিভুক্তকরণ প্রভৃতি জড়িয়ে থাকার ফলে একটি সাক্ষাৎকার সুষ্ঠু ও পরিপূর্ণভাবে সম্পাদিত হবে এমন আশা করা যায় না। পৃষ্ঠা 57। পরিসংখ্যান উপকরণ ও প্রকৌশলের ব্যবহার, ইউজ অফ স্ট্যাটিস্টিক্যাল টুলস অ্যান্ড টেকনিক্স। মানুষ তার মনের ভাব সহজ ও সুসংবদ্ধভাবে প্রকাশ করার জন্যই সংখ্যা সংকেতের প্রবর্তন করেছিল। বর্তমানে যে কোনো যুক্তিপূর্ণ তথ্যকে সহজ ও সুসংবদ্ধভাবে প্রকাশ করার জন্য সংখ্যা সংকেত ব্যবহার করা হয়। যথাযথ তথ্য বিশ্লেষণ বা উপস্থাপনের জন্য পরিসংখ্যানবিদ্যার সহায়তা ছাড়া কোনো আধুনিক বিজ্ঞান চলতে পারে না। গণিতের একটি বিশেষ সংখ্যা হল পরিসংখ্যানবিদ্যা বা রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স শব্দটি ল্যাটিন শব্দ স্ট্যাটাস অথবা ইটালীয় শব্দ স্ট্যাটিস্টা বা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক থেকে উদ্ভূত হয়েছে। এই শব্দগুলির অর্থ করলে দেখা যায় রাষ্ট্র ব্যবস্থায় প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ। পরিসংখ্যান হচ্ছে সেই বিজ্ঞানের গণিত শাখা যা জ্ঞাত জগতের বিন্যাস কিরকম তা জানতে সাহায্য করে। বিভিন্ন সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের পদ্ধতির পর যে সংখ্যাগত তথ্য বা কোয়ান্টিটেটিভ ডেটা পাওয়া যায়, সেগুলিকে যথাযথ পদ্ধতিতে সাজানো, বিশ্লেষণ করা ও সহজ উপস্থাপন করাই হলো এই বিষয়ের প্রধান আলোচ্য। জনসংখ্যার বিভিন্ন দিকের তাৎপর্য নির্ণয়, অর্থনৈতিক সামাজিক অবস্থার উপাদানগুলির উপস্থাপনে এর প্রয়োগ ও সেই সাথে সাথে এই জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। সামাজিক গবেষণায় পরিসংখ্যানের উপযোগিতা, ইউটিলিটি অফ স্ট্যাটিস্টিক্স ইন সোশ্যাল রিসার্চ। সামাজিক গবেষণায় নিম্নলিখিত উপযোগিতার কারণে পরিসংখ্যানের এত ব্যাপক প্রয়োগ দেখা যায়। তথ্যাদির সহজ প্রকাশ। পরিসংখ্যানের সহায়তায় প্রাপ্ত সামাজিক তথ্যাদিকে অনেক বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা যায়। অনেক বৃহৎ পরিমাণ তথ্যকে অল্প কিছু সংকেতের মাধ্যমে সহজে বোঝানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য বিশ্লেষণ। পরিসংখ্যানবিদ্যা যেহেতু গণিতের একটি শাখা বিশেষ, তাই সামাজিক অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ করার ক্ষেত্রে এটি প্রয়োগ করলে সিদ্ধান্তগুলি একটি নির্দিষ্ট স্থায়িত্ব লাভ করে এবং এই যুক্তিভিত্তিক সিদ্ধান্ত অপেক্ষাকৃত নির্ভুল হয়। পরবর্তীকালে সিদ্ধান্ত নির্ভর বাস্তবসম্মত পরিকল্পনা রচনার ক্ষেত্রেও সুবিধা হয়।
তথ্যসমূহের তাৎপর্য নির্ণয়। তথ্যসমূহকে যখন রাশিবিজ্ঞানের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কোনো তথ্যমালাকে সহজভাবে তুলে ধরার জন্য সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এবং বিস্তৃতি বা বিষমতার মাপ, মেজারমেন্ট অফ ভ্যারিয়েবিলিটি নির্ণয় করা হয়। এছাড়াও লেখচিত্রের ব্যবহারও একটি উল্লেখযোগ্য দিক। ঘ. রাশিবিজ্ঞানের দ্বারা প্রাপ্ত পরিমাপের তথ্যগুলিকে স্ট্যাটিস্টিক্যাল ফাইন্ডিংস সমস্যা সমাধানে জাতীয় পরিকল্পনা গ্রহণের জন্য ব্যবহার করা হয়। কিছু উপকরণ ও প্রকৌশল, সাম টুলস অ্যান্ড টেকনিক্স। এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে দুটি মৌল জানতে হবে। ক. স্কোর। প্রাপ্ত তথ্যের সংখ্যায়িত রূপটি হল স্কোর। একে প্রাপ্তাঙ্ক বলা যায়। খ. চল, ভ্যারিয়েবল। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বৈশিষ্ট্যকে চল বলে। ব্যক্তির ওজন, মর্যাদা, বয়স, লিঙ্গ ইত্যাদি হল চলের উদাহরণ। পরিসংখ্যা বিভাজন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তথ্য সংগ্রহের মাধ্যমে প্রাপ্ত তথ্যাদির সংখ্যায়িত রূপ বা স্কোরগুলিকে সুবিন্যস্তভাবে না সাজালে সেগুলির তাৎপর্য অনুধাবন করা যায় না। যেমন ধরা যাক, কোনো একটি গ্রামের মানুষের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য পাওয়া গেল যে ওই গ্রামের 50 জনের 25 জন নিম্ন মাধ্যমিক, যার গাণিতিক রূপ 1, মাধ্যমিক উত্তীর্ণ 12 জন, যার গাণিতিক রূপ 2, বিএ 3 জন, যার গাণিতিক রূপ 3, এমএ 2 জন, যার গাণিতিক রূপ 4, আরও উচ্চশিক্ষিত 3 জন, যার গাণিতিক রূপ 5, ও নিরক্ষর 5 জন, যার গাণিতিক রূপ 6। তাহলে ওই 50 জনের স্কোরগুলিকে অবিন্যস্ত করে দেখালে হবে 1, 5, 3, 4, 1, 2, 1, 2, 3, 1, 2, 1, 5, 1, 2, 1, 5, 1, 6, 1, 6, 1, 1, 4, 1, 3, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 1, 2, 1, 6, 1, 2, 1, 2, 1, 6, 1, 6, 1, 2, 1। পৃষ্ঠা 58। এর থেকে সহজে কিছু বোঝা যায় না। এই স্কোরগুলিকে যখন মানের প্রকৃতি অনুসারে একটি বিশেষ নিয়মে ক্রমবিস্তারে সাজানো হয় তখন তাকে বলে পরিসংখ্যা বিভাজন। একগুচ্ছ স্কোরের মধ্যে স্কোরগুলির পুনরাবৃত্তির সংখ্যাকে বলা হয় পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের দুটি পদ্ধতি আছে। ক. একক স্কোর ভিত্তিক পরিসংখ্যা বিভাজন। খ. শ্রেণীবদ্ধ স্কোর ভিত্তিক পরিসংখ্যা বিভাজন। নিচে একটি তালিকা করে দেওয়া আছে। এখানে ওপরে লেখা আছে একক স্কোর ভিত্তিক পরিসংখ্যা বিভাজন। প্রদত্ত স্কোর 7টি কলমে বিভক্ত আছে। একদম প্রথম কলমটি ওপর থেকে নিচ পড়ছি। 12, 10, 20, 21, 27। দ্বিতীয় কলম 17, 19, 17, 30, 23। তৃতীয় কলম 18, 22, 13, 29, 20। চতুর্থ কলম 22, 33, 18, 16, 10। পঞ্চম কলম 34, 18, 15, 20, 12। ষষ্ঠ কলম 13, 5, 8, 8, 7। সপ্তম কলম 9, 6, 6, 17, 18। তলায় লেখা আছে
এক্ষেত্রে মোট স্কোর সংখ্যা n = 35। প্রথমে এই স্কোরগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর দুটি চিহ্নিত করতে হবে। এখানে সর্বোচ্চ স্কোর 34 ও সর্বনিম্ন স্কোর 6। তারপর 3 স্তম্ভ বিশিষ্ট একটি তালিকায় 6 থেকে 34 পর্যন্ত সংখ্যাগুলিকে লিখতে হবে। যে সংখ্যাটি নেই তাকেও তালিকাভুক্ত করতে হবে। তারপর পার্শ্ববর্তী স্তম্ভে প্রতিটি স্কোরের সাপেক্ষে একটি করে দাগ বা চিহ্ন দিতে হবে। তাকে বলে ট্যালি মার্ক। ট্যালি মার্ক দেখতে ইংরেজি ছাপা অক্ষরের আই এর মতো। গোনা সুবিধার্থে 4টে দাগ বা চিহ্ন দেওয়ার পর পঞ্চমটি চিহ্নিত করার জন্য দাগটি পরপর 4টে আই এর মতো দাগ দেয়া যায়। প্রতিটি সারির ট্যালি দাগ গণনা করে তৃতীয় স্তম্ভে সংখ্যা মানটি বসাতে হবে, যাকে বলে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। যে সাংখ্য মানটি একবারও থাকবে না তার ক্ষেত্রে পরিসংখ্যা হবে 0। শ্রেণীবদ্ধ স্কোর ভিত্তিক পরিসংখ্যা বিভাজনের নিয়ম। একক স্কোর ভিত্তিক পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে প্রধান অসুবিধা এই যে এক্ষেত্রে তালিকাটি খুব দীর্ঘ হয়, তাই সাধারণত দ্বিতীয় নিয়মটি অনুসরণ করা হয়। এক্ষেত্রে প্রাপ্ত স্কোরগুলিকে কতকগুলি শ্রেণী বা দলে অন্তর্ভুক্ত করে এদের পরিসংখ্যা বিন্যাস করা হয়। সাধারণত 5 বা 10 ব্যবধান নিয়ে শ্রেণীবিভাগ করা হয়। উদাহরণ হিসাবে পূর্বে স্কোরগুলিকে নেওয়া হলো। এক্ষেত্রে সর্বোচ্চ স্কোর 34, সর্বনিম্ন 6, শ্রেণীর প্রসার 34 বিযুক্ত 6 সমান 28। 6 থেকে 34 এই প্রসারের মধ্যে 28 যুক্ত 1 29টি সংখ্যা আছে। 5 অন্তর নিয়ে শ্রেণী বিভাজন করলে শ্রেণী বিভাজনটি হবে 6 বিযুক্ত 10, 11 বিযুক্ত 15, 16 বিযুক্ত 20, 21 বিযুক্ত 25, 26 বিযুক্ত 30, 31 বিযুক্ত 35। এগুলিকে 3 স্তম্ভ বিশিষ্ট তালিকার প্রথম স্তম্ভে লেখা হলো। দ্বিতীয় স্তম্ভে স্কোরগুলি যেটি যে শ্রেণীভুক্ত সেই সোজা ট্যালি চিহ্ন দিতে হবে। সব স্কোরগুলির সাপেক্ষে ট্যালি চিহ্ন দেয়া হয়ে গেলে তৃতীয় স্তম্ভে ট্যালি চিহ্নের সংখ্যা গুণে পরিসংখ্যা বসাতে হবে। নিচে পরিসংখ্যার সমষ্টি যা মোট স্কোর সংখ্যার সমান হবে সেটা বসাতে হবে। পরিসংখ্যার যোগফল n দ্বারা প্রকাশ করা হয়। পৃষ্ঠা 59। এখানে একটি তালিকা দেয়া আছে। তালিকাটি 3টি কলমে বিভক্ত। প্রথম কলমের ওপরে লেখা আছে শ্রেণী বিভাগ বা ক্লাস, দ্বিতীয় কলমের ওপরে লেখা আছে ট্যালি চিহ্ন, তৃতীয় কলমের ওপরে লেখা আছে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বা এফ চিহ্ন। প্রথম স্তম্ভ শ্রেণী বিভাগের প্রথমে লেখা আছে 6 থেকে 10। ট্যালি চিহ্ন আই চিহ্নের মতো 4টে আই লেখা আছে, সেটিতে কাটা চিহ্ন দেয়া। তার পাশে আবার 3টি চিহ্ন আই এর দেয়া আছে, তাতে কিন্তু কেটে দেয়া নেই। পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি লেখা আছে 8। শ্রেণীবিভাগ কলমে এরপরে লেখা আছে 11 থেকে 15। ট্যালি চিহ্নর কলমে 4টে আই চিহ্ন বা ট্যালির যে চিহ্ন সেটি কাটা আছে, কেবল লেখা আছে তার পাশে একটি ট্যালি চিহ্ন, একটি আই। পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সিতে লেখা আছে 6। আবার শ্রেণী বিভাগের কলমে লেখা আছে 16 থেকে 20। ট্যালি চিহ্নতে আই চিহ্ন বা ট্যালি চিহ্ন 4টে লেখা কেটে দেয়া, তারপরে আবার 4টে আই লেখা কেটে দেয়া, তারপরে 2টি আই চিহ্ন।
পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি 12। শ্রেণী বিভাগে আবার লেখা আছে 21 থেকে 25। ট্যালি চিহ্ন, 4টে আই চিহ্ন বা ট্যালি চিহ্ন কেটে দেয়া। পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সিতে লেখা আছে 5। শ্রেণী বিভাগে আবার লেখা আছে 26 থেকে 30। ট্যালি চিহ্নতে দেয়া আছে 3টি আই চিহ্ন, এটি কেটে দেয়া নেই। পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সিতে লেখা আছে 3। শ্রেণী বিভাগের কলমে আবার আছে 31 থেকে 35। ট্যালি চিহ্নতে একটি ট্যালি চিহ্ন বা একটি আই লেখা। পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সিতে 1। সব শেষে পরিসংখ্যার তলায় দাগের তলায় লেখা আছে n = 35। এই প্রকার বিন্যাসের সময় কয়েকটি বিষয় মনে রাখতে হবে। ক, প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য যেন সমান হয়। খ, শ্রেণীবিভাগ এমনভাবে করতে হবে যাতে একটি স্কোরের একের বেশি শ্রেণীতে ঢোকার সুযোগ না থাকে। গ, কোনো শ্রেণীবিভাগে পরিসংখ্যা না থাকলেও সেটিকে বাদ দেয়া যাবে না। ঘ, শ্রেণীবিন্যাস করার সময় মোটামুটিভাবে খেয়াল করতে হবে যে শ্রেণীর সংখ্যা যাতে খুব কম বা বেশি না হয়। ও, সবগুলি স্কোরকে অন্তর্ভুক্ত করানোর জন্য প্রয়োজনে অতিরিক্ত স্কোর নিয়ে শ্রেণী ব্যবধান ঠিক রেখে শ্রেণীবিন্যাস করতে হবে। এক্ষেত্রে 35 স্কোরটি অতিরিক্ত, যা মূল রাশিমালায় নেই।